প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? ভালো আছি স্যার। ভালো, আপনি কেমন আছেন? দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। আসলে বিভিন্ন প্রতিকূল অবস্থার কারণে সময় মতো ক্লাস নেওয়া যাচ্ছে না। এখন এখানে কারেন্ট সমস্যা, নেট সমস্যা, অনেক কিছু। কালকে আমি ফোন করে অনেক স্টুডেন্টকে বলেছি, আমাদের 59 জন স্টুডেন্ট আমাদের পরীক্ষার্থী। আমি তো আশা করেছি অন্তত 50 জন আমার এই ক্লাসে আজকে যোগ দিবে। অ্যাসাইনমেন্টের গুরুত্ব তারা দেয় না। অ্যাসাইনমেন্টের নাম্বার পাওয়ার জন্য এই ক্লাসটা তাদের করা উচিত বলে আমি মনে করি। তাদেরকে বারবার বলা হয়েছে ক্লাসে থাকার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আমার এই ক্লাসে আছো, সবাই মনোযোগ দিয়ে শুনবে। অ্যাসাইনমেন্টের কিভাবে লিখতে হবে, আমাদের দ্বিতীয় যে অ্যাসাইনমেন্ট পরিণতি ও নাগরিক সিভিক্স এন্ড সিটিজেনশিপ চ্যাপ্টার 1, তোমাদের কাছে যদি মেইন বুক থাকে চ্যাপ্টার 1 তোমরা খুলবে। সেইখানে এই যে আমার হাতে আগামী দিন যে অ্যাসাইনমেন্টটা আমরা বিলি করব সেটা আমার হাতে। আমি এখান থেকে তোমাদেরকে বলছি, আমাদের অ্যাসাইনমেন্টের প্রথম, এটা হলো আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট, অর্থাৎ চতুর্থ সপ্তাহ, কিন্তু আমাদের পরিণতির 2 নাম্বার অ্যাসাইনমেন্ট হলো এটি। তো তোমরা একটু লক্ষ্য করো, আমাদের অ্যাসাইনমেন্টের যে দ্বিতীয় কলামটাই হলো আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। কালকে এখানে আসলে যেন বেশি কথা না বলা লাগে। রাষ্ট্র ও রাষ্ট্রের উপাদান, উৎপত্তি সংক্রান্ত মতবাদ এবং রাষ্ট্র ও সরকারের সম্পর্ক বিশ্লেষণ। এই যে আমি যে কথাগুলো বললাম, এটা হলো অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই শিরোনামটা তোমরা লেখার সময় আমাদের যে ফরম্যাটটা দেওয়া হবে সেই ফরম্যাটে বোঝা যায় না তো কি বলেন, কথা বলিও না, এটা নেটের কারণে সমস্যা হতে পারে। অ্যাসাইনমেন্টের শিরোনাম এই দ্বিতীয় কলামে এটা লেখা আছে রাষ্ট্র ও রাষ্ট্রের উৎপত্তি, এটা লিখবে। এরপরে দেখো আমাদের পরিবার আমরা কি জানবো শিক্ষণ আমাদের। এরপরে নির্দেশনার মধ্যে যে পয়েন্টগুলো থাকবে, এই নির্দেশনা এগুলো আমাদেরকে লিখতে হবে। নির্দেশনা তোমরা এই দিকে তাকাও, কথা না শোনা গেলে বোর্ডের দিকে তাকাও। এই নির্দেশনার এই চ্যাপ্টার পরিণতি ও নাগরিকতার এই চ্যাপ্টারের প্রথম প্রাথমিক এই প্রথম এটা লিখবে রাষ্ট্রের ধারণা। এইটা লিখে নিচে দাগ দিবে। রাষ্ট্রের ধারণা এখানে লিখতে গিয়ে তুমি বই এবং ইউটিউব এবং বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম এবং নিজস্ব স্বকীয়তা থেকে তোমাকে লিখতে হবে। রাষ্ট্রের ধারণা লিখতে গিয়ে রাষ্ট্র কোথা থেকে এসেছে, কিভাবে এসেছে, এই রাষ্ট্রের কথাগুলো লিখবে। এখানে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতবাদ এখানে দেওয়া আছে। তোমরা লেখার সময় আমি একটু পড়ি, আমি পড়েই শোনাচ্ছি, কারণ এতগুলো লেখা সম্ভব না। কি করতে হবে, প্রথম এই যে রাষ্ট্রের ধারণা, প্রথম আমাদের প্রথম এটা হলো রাষ্ট্রের ধারণা। এখানে প্রত্যেক মানুষের কোনো না কোনো, প্রত্যেক মানুষ এখানে লিখবা, প্রত্যেক মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে না? প্রত্যেক রাষ্ট্রে বসবাস করে। আগের কালে এরকম নগর রাষ্ট্র ছিল, নগরে গ্রামে এইভাবে বসবাস করত। এরকম জাঁকজমক কিছু ছিল না। হঠাৎ করে কোন রাষ্ট্রের উৎপত্তি হয়নি। আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করত, গোত্র সমাজ, বিভিন্ন এলাকায় বসবাস করত তারা। এইভাবে কথাগুলো লিখবা। এরপরে অ্যারিস্টটল কি বলেছেন, অধ্যাপক গার্নার কি বলেছেন, এই সংখ্যাগুলা তোমরা মেইন বুক ফলো করলে সেখান থেকে দিতে পারবে। সবচেয়ে গ্রহণযোগ্য হলো অধ্যাপক গার্নার। রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তির গঠিত এমন এক সমাজ যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত এবং যাদের সুসংগঠিত সরকার আছে, সরকারের প্রতি ওই জনসমাজের সমর্থন আছে। এইভাবে রাষ্ট্রের ধারণা নিবা।
দিয়া 2-3টা সংজ্ঞা দিয়ে দিবে, এলো প্রথম পয়েন্ট। এরপরে একটা উপসংহার টেনে রাষ্ট্রের উপাদান, এরপরে চলে আসবে এই বলা হবে রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের উপাদান এই হলো দ্বিতীয় কলাম। প্রথম হলো রাষ্ট্রের ধারণা। রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান কয়টি? রাষ্ট্রের উপাদান 4টি। নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব ও জনসংখ্যা। রাষ্ট্রের উপাদান কয়টি? 4টি। এই 4টি উপাদান লিখে একটু একটু বিশ্লেষণ করতে হবে। রাষ্ট্রের উপাদান 4টি। হ্যাঁ, রাষ্ট্রের উপাদান লিখে একটু বর্ণনা দিতে হবে। অর্থাৎ প্রত্যেক রাষ্ট্রের জনসংখ্যা প্রয়োজন কবে, জনসংখ্যা কত হবে তার কোনো নির্ধারণ নাই, আছে নাকি? জনসংখ্যা কত হবে, যেমন পৃথিবীর সবচেয়ে বড় জনবহুল দেশ হলো চীন, আর এশিয়ার মধ্যে সবচেয়ে হলো ছোট মালদ্বীপ। সেখানে 130 কোটি লোকের বাস, সেটিও রাষ্ট্র, মালদ্বীপও রাষ্ট্র। কিন্তু কথা হলো রাষ্ট্রের 4টি উপাদান থাকা লাগবে। এইভাবে বর্ণনা দিবা রাষ্ট্রের 4টি উপাদান। এরপরে ধরো নির্দিষ্ট ভূখণ্ড, নির্দিষ্ট ভূখণ্ড লাগবে, সরকার, তারপরে সার্বভৌমত্ব, সর্বোচ্চ ক্ষমতা। এইভাবে সার্বভৌমত্ব দুটি, একটি হলো আভ্যন্তরীণ, আরেকটি হলো আক্রমণ থেকে রক্ষা পাওয়া। এটা স্যার ক্লাস করা তোরা এত কথা তোমরা কথা বলিও না। তাহলে রাষ্ট্রের উপাদানের 4টি বর্ণনা দেওয়ার পরে এখানে একটা প্রশ্ন করছে, কোন উপাদান ছাড়া রাষ্ট্র চলে না? এই কথা লিখতে হবে। 4টি উপাদানের মধ্যে কোন উপাদান না হলে রাষ্ট্র চলে না? সেটি হলো সরকার। কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না? সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না? কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠন হয় না? গঠন হয় না, সেটি হলো কি? সরকার। সরকার। ওই জায়গায় তোমরা দেখবা সরকার ছাড়া কোনো রাষ্ট্র গঠন হতে পারে না। এটা একটা পয়েন্ট আছে, তোমরা অ্যাসাইনমেন্ট হাতে পাইলে এইভাবে পয়েন্ট করে করে লিখলে তুমি পূর্ণাঙ্গ নাম্বার পেয়ে যাবে। রাষ্ট্রের ধারণা দিবা, রাষ্ট্রের উপাদান 4টি ব্যাখ্যা দিবা, কোন উপাদান না হলে সরকার গঠন হয় না। তার রাষ্ট্রের ধারণাটা আরেকবার বুঝাই দেন। যদি না থাকে সেটা রাষ্ট্র হয় না। সরকার তার রাষ্ট্রের ধারণাটা আরেকবার বুঝাই দেন। কথা বন্ধ করো, কথা বলে দেন। তোমরা এরকম ব্যাগে বকবক করলে না আমি ক্লাসটা কি দেব? এখানে প্রশ্ন করছে কোন উপাদান ছাড়া রাষ্ট্র গঠন হয় না? সরকার ছাড়া রাষ্ট্র গঠন হয় না, এই কথা লিখবা। এবার বুঝছো? জি স্যার। সবাই কথা বন্ধ রাখো, তাহলে তুমি এভাবে পয়েন্ট করে করে লিখবা, পয়েন্টের নিচে এভাবে কালো কালো দিয়া দাগ দিয়া চলে যাবে। তারপর সরকার ছাড়া রাষ্ট্র গঠন হইতে পারে না, এটা লিখবা। এরপর পয়েন্ট হলো, আমি এখান থেকে লিখি, তোমরা এদিকে একটু ফলো করো। এদিকে জায়গা বোর্ডে খুব কম। এরপরে দেখো, এরপর পয়েন্টটা আমি এখানে লিখি, এরপর যেটা আসবে সেটা এখানে লিখতেছি। দেখো রাষ্ট্রের উৎপত্তি, এরপর পয়েন্ট এখান থেকে এখানে আসবে। রাষ্ট্রের উৎপত্তি, উৎপত্তি সংক্রান্ত মতবাদ। এরপরে পয়েন্ট হলো এটা, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কয়টি? 4টি।
রাষ্ট্রের উৎপত্তির সংক্রান্ত মতবাদ লিখি, 4টি মতবাদ একটা একটা করে লিখে বর্ণনা দিবে। প্রথম হলো ঐশী মতবাদ। ঐশী মতবাদ হলো সৃষ্টিকর্তার মতবাদ, আল্লাহ প্রদত্ত মতবাদ। আল্লাহ প্রদত্ত মতবাদ যেটা ধর্মীয় গ্রন্থে, তারা ধর্মীয় গ্রন্থ, যে রাষ্ট্রবিজ্ঞানীরা তারা ধর্মীয় গ্রন্থ বিশ্বাস করেন, তারা এই মতবাদ অর্থাৎ ধর্মীয় অনুশাসন থেকে এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে, তারা এইভাবে বর্ণনা দিবা। এই বর্ণনা এইভাবে দিবা। তাহলে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ বুঝতে পারছো? এটা হলো ধর্মীয়, তুমি হাদিসের নিদান, পবিত্র কোরআন শরীফের নিদান, বিভিন্ন ধর্মগ্রন্থ, অন্যান্য যারা আছে ধর্মীয়, ওদের রাষ্ট্রবিজ্ঞানীরা তারা মনে করেন যে ধর্মের অনুশাসন থেকে রাষ্ট্রের উৎপত্তি, এইভাবে বর্ণনা দিবে। কেমন? ঐশী মতবাদ, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশী বাণীর মাধ্যমে তিনি হেরা গুহা পর্বতে বসে 40 বছর বয়সে কোরআন শরীফ তার উপর নাযিল হয়েছে, সেটা হলো ঐশী বাণী, আল্লাহ প্রদত্ত বাণী তার উপর বর্ষিত হয়েছে এবং 12 জন সাহাবী সেটা লিখেছেন। এজন্য রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে ঐশী মতবাদ অর্থাৎ আল্লাহ প্রদত্ত মতবাদ থেকে রাষ্ট্রের সৃষ্টি। এই হলো 1 নম্বর, হলো ঐশী মতবাদ। আমি এখানে লিখলাম না। 2 নম্বর হলো, তোমরা বইতে আছে দেখবা, বল প্রয়োগ ও শক্তি প্রয়োগ মতবাদ, বল বা শক্তি প্রয়োগ মতবাদ 2 নম্বরে। অনেকে বলে যে রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণা জোর করে, যুদ্ধ করে, বিগ্রহ করে রাষ্ট্র সৃষ্টি করেছে। এই মতবাদীরা তারা এই কথা বলে, তোমরা বই থেকে পড়িও। সামাজিক চুক্তি মতবাদ, সমাজ চুক্তি করত যে কোন দেশে যদি যুদ্ধ বিগ্রহ হয়, সেই দেশ যদি তার সাথে কেটে উঠতে না পারে তখন কি করে? অন্য দেশের সাহায্য নেয়, চুক্তি করে। তারপরে কি এই চুক্তির মাধ্যমে অনেক সময় তারা ওই দেশটা দখল করে নেয়। এইভাবে সামাজিক চুক্তির মাধ্যমে। তারপরে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। বিবর্তনমূলক কি? পরিবর্তন। আজ থেকে 20 বছর আগে এই হরিনারায়ণপুর এলাকাতে এত বিল্ডিং ছিল না, তোমরা শুধু নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের কথা চিন্তা করো। আমি যেখানে এখন ক্লাস নিচ্ছি সেটা একটা 4 তলা ভবন, এটি একটা টিন শেড ঘর ছিল এখানে। এগুলো হলো পরিবর্তন, বিবর্তন। অর্থাৎ বিবর্তনের মাধ্যমে এক সময় তুমি এই জায়গায় আসো, আরেক সময় তুমি এখানে থাকবে না, পরিবর্তন হবে। এই বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। তাহলে 4টি মতবাদ ব্যাখ্যা করবে, ছোট যতটুকু সম্ভব তুমি লিখবে, লেখার পরে একটি উপসংহার দিয়ে দিবে। এখানে 4টি মতবাদ, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ হলো 4টি। এই 4টির বিবরণ দিবে। এরপরে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? এখানে প্রশ্ন করছে, দেখবা তুমি অ্যাসাইনমেন্ট হাতে পেলে সেখানে লেখা আছে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি। তখন তুমি বলবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হলো ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ। এটা বইতে আছে, তুমি সেখান থেকে পয়েন্ট টু পয়েন্ট তুমি লিখবা। কি বলছে? ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ। ঐতিহাসিক মতবাদটা হলো সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ এখানে পাওয়া যায়। কোনটি বলছি? রাষ্ট্রের উৎপত্তির সবচেয়ে সঠিক মতবাদ কোনটি? ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ। এটা লিখতে হবে, এটা লিখতে হবে। তোমরা যারা এই লাইভে এই জুম ক্লাসে আসো, আমি আশা করেছিলাম আরো অনেকে আসবে। আমি অনেক কষ্ট করে কালকে রাত্রে এবং আজকে সকালবেলা আরো অল্প কিছু বাকি আছে ফোন করব। আর আগামী দিন সকাল 10টায়, জাস্ট টাইম নো কমপ্লেইন, সকাল 10টায় স্কুলে আসি অ্যাসাইনমেন্ট গ্রহণ করার জন্য। তোমাদেরকে বলা হয়েছে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবা এবং অ্যাসাইনমেন্ট শুধু কি কি এখন ভালো করে শুনো, তাহলে সবাই ভালো করতে পারবে। এরপরে দেখো স্যার ক্লাসটা গ্রুপে দিয়েন। ও এখানে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ লিখবা।
ঐতিহাসিক মতবাদ অর্থে কি রে কোন অধ্যায় যোগ্য মতবাদ হলো ঐতিহাসিক মতবাদ। ঐতিহাসিক নিতু রে কোন অধ্যায় রে মতবাদ এইভাবে প্যারা প্যারা করে লিখবা। কি বলো? তাহলে তুমি পূর্ণাঙ্গ নাম্বার পাবে। কোন অধ্যায় রে এটা? চোখে পড়বে যে সে ঠিক মতো পয়েন্ট পড়ে পড়ে লিখেছে। সবচেয়ে সম্ভবত। মতবাদ হলো ঐতিহাসিক বা এখানে কথা কই কিচ্ছু বুঝলা না এরপরে দেখো, তাহলে আমরা পারলাম। এরপরে তুমি সরকারের ধারণা, সরকারের ধারণা অধ্যায় 1 ধারণা তোর মাথা চতুর্থ অধ্যায় ধারণা চতুর্থ অধ্যায় থেকে এই দেখো আমি সরকারের ধারণা লিখি, এখানে একটা স্টার করে দিতে পারো নিচে। এটা সরকারের ধারণা তুমি বইতে আছে বিভিন্ন ভাবে, সেখান থেকে সরকার কি, সরকার যদি না থাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকার না থাকলে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। সরকারের কয়টি বিভাগ? সরকারের 3টি বিভাগ, 5টি বিভাগ শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। এসব কথাগুলো যখন আসে সরকারের ধারণা, সরকার কাকে বলে লেখি, সরকারের ভিতরে কি কি আছে এগুলো বিবরণ দিয়া সরকারের 3টি বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, এসব কথা সেখানে আসতে হবে। এবং সরকার হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান, এইভাবে লিখবা। এরপরে হলো রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। রাষ্ট্র ও সরকারের সম্পর্ক। এই দেখো রাষ্ট্র সরকারের সম্পর্ক আমি বই থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এটি আমাদের শেষ পয়েন্ট। রাষ্ট্র সরকারের এই যে দেখো তোমাদের সামনে বই যদি থাকে তোমরা একটু খুলতে পারো। এই যে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক 9 পৃষ্ঠা এখানে আছে, এই যে এখান দিয়ে আছে। আমি পয়েন্টগুলো বোর্ডে লিখে দেব। এগুলো গঠনগত। স্যার এটা প্রথম অধ্যায় না? তোমরা একটু দেখো, গঠনগত, জনসমষ্টি, স্থায়িত্ব, প্রকৃতি ও বৈশিষ্ট্য, সার্বভৌমত্ব, তারপরে হলো ধারণা। এটি হলো রাষ্ট্র সরকারের সম্পর্ক। রাষ্ট্র সরকারের সম্পর্কের পয়েন্টগুলো হলো, এক হলো 6টি এই তো লিখে দিচ্ছি, গঠন গত, 2 জনসমষ্টি, হলো জনসমষ্টি, 3 হলো স্থায়িত্ব, 4 হলো প্রকৃতি ও বৈশিষ্ট্য, প্রকৃতি ও বৈশিষ্ট্য, 5 হলো আর এটা প্রথম অধ্যায় না, আর কোন চতুর্থ অধ্যায় লিখছে হ্যাঁ। দাদা আবার। আমি কইছি না প্রথম অধ্যায়। জি বুঝি ক্লিয়ার সেগুলো আর বলে এটা লাই চতুর্থ অধ্যায় তো গা এই সুচি চাইনি তোর অধ্যায় দে। তখন হয়তো ক্লাস দাদি সূচিপত্র দেখি বলছে বই। এরপর দেখো সাহিত্য, প্রকৃতি ও বৈশিষ্ট্য, এটা প্রথম অধ্যায়। এরপরে সার্বভৌমত্ব, সার্বভৌমত্ব বললা, আরেকটা হলো 6 হলো ধারণা। এর ভিতরে অনেক বিবরণ আছে, বুঝছো, অনেক কথা আছে সেখানে। এই কথাগুলা, এই পয়েন্টগুলোর মধ্যে অনেক কথা আছে। কথাগুলো তুমি এভাবে পয়েন্ট আকারেও লিখতে পারো, নাহলে তুমি স্টার দিয়ে দিয়েও তুমি লিখতে পারো। এই যে আমি একটা পড়ি, জনসমষ্টি, গঠনগত, যেটা গঠনগত যেটা
সেটা জনসমষ্টি ভূখণ্ড সরকার আমাদের 4টি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। সরকার মানে রাষ্ট্রের 4টি উপাদান, কিন্তু সরকার হলো তার একটি এখানে, এবং সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। এই জনসমষ্টি রাষ্ট্রের গঠিত হয় দেশের সব জনগণ নিয়ে, আর সরকার গঠিত হয় আইন শাসন ও বিচার বিভাগ নিয়ে। দেখছো না সম্পর্কটা কিভাবে এখানে লেখা আছে? তুমি এই বই থেকে একদম হুবহু না দেখে কিছু কিছু ইউটিউব বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন চিন্তাধারা থেকে তুমি এটা সংগ্রহ করে নিবে। আমরা বইতুন লেখু। হ্যাঁ, একদম হুবহু বই থেকেও লেখিও না, মানে ধারণা নিয়ে নিজে লেখার চেষ্টা করবে। অ্যাসাইনমেন্টকে ভালো করার জন্য, পূর্ণাঙ্গ নাম্বার পাওয়ার জন্য তোমার চিন্তাধারা, আমি শুধু তোমাদেরকে পয়েন্টগুলো ধরিয়ে দিলাম কিভাবে লিখতে হবে। এরপরে স্থায়িত্ব। রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান, কিন্তু সরকার অস্থায়ী, পরিবর্তনশীল। সরকার অস্থায়ী না, আজকে আওয়ামী লীগ সরকার আছে, দুদিন পরে থাকবে না, আরেক সরকার আসবে। এর আগে বিএনপি ছিলেন, এর আগে জাতীয় পার্টি ছিলেন, এভাবে চেঞ্জ হবে। সরকার চেঞ্জ হবে, কিন্তু রাষ্ট্র পরিবর্তন হয় না, রাষ্ট্র স্থায়ী প্রতিষ্ঠান। এরপর বিশ্বের সকল রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য অভিন্ন, কিন্তু সরকারের প্রকৃতি ও বৈশিষ্ট্য রাষ্ট্রভেদে ভিন্ন ভিন্ন। এক রাষ্ট্রের নিয়ম কানুন, সরকারের পরিচালনার নিয়ম কানুন আরেক রাষ্ট্রের সাথে ভিন্নতা আছে। সব রাষ্ট্রের সবকিছু এক নয়, অভিন্ন। বুঝতে পারছো? এইভাবে সার্বভৌমত্ব, এই যে রাষ্ট্রের সার্বভৌম সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, সরকার সার্বভৌম ক্ষমতার বাস্তবায়নকারী, সরকার ওই নিয়ম বাস্তবায়ন করে। এই আরেকটা হলো রাষ্ট্রের ধারণা। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, রাষ্ট্রকে দেখা যায় না, কল্পনা বা অনুধাবন করা যায়, কিন্তু সরকার মুক্ত, কারণ যাদের নিয়ে সরকার গঠিত হয় তাদের দেখা যায়। আমরা যারা সরকারে কাজ করি, বিভিন্ন পদে, ডিসি, এসপি, বিভিন্ন মন্ত্রী, তাদেরকে দেখা যায়, কিন্তু ধারণাটা, চিন্তা ভাবনাটা দেখা যায় না। আমি যে এখন কথা বলি, কথাটা শোনা যায়, কিন্তু কথা দেখা যায় না। বাতাস অনুভব করা যায়, কিন্তু বাতাস কখনো দেখা যায় না। এরকম আর কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জি স্যার। আমি অনেক প্রত্যাশা করেছিলাম আজকে আমার এই ক্লাসে আরো বেশি বেশি হবে, কিন্তু কালকে অ্যাসাইনমেন্ট দেওয়ার সময় আমি এই স্ক্রিনশটটা আমি রুমে নিয়ে যাব। তাদেরকে, যাদের এখানে নাম উঠে আছে তারা ওয়েলকাম, আর তাদেরকে আমি ফোন করেছি অনেকের। আর তোমাদের সাথে যারা আশেপাশে আছে ওদেরকে বলে দিও যে কালকে অ্যাসাইনমেন্ট দিলি প্রতি সকাল 10টায়, জাস্ট টাইমে আসে নিয়ে যাবে। তার নাম্বার দিয়েছে। এরপরে শুনো, এরপরে একটা উপসংহার দিবা। এগুলা লেখার পরে তোমরা অনেকে ফিনিশিং দেও না। তোমরা যে একটা রচনা লেখো বাংলাতে, প্রথমে তোমরা ভূমিকা লেখো, সূচনা বা ভূমিকা লেখো, এরপরে শেষে যাই একটা উপসংহার লিখতে হবে। এটা না লিখলে পূর্ণাঙ্গ নাম্বার পাওয়া যাবে না। উপসংহার দিবা, এগুলা লেখা শেষ হলে উপসংহার সংহার, এইভাবে একটা উপসংহার টেনে কিছু কথা লিখে দিবি। এই হলো কথাবার্তা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ইলেকট্রিসিটি হ্যাজ গন, ইলেকট্রিসিটি নাই, বিদ্যুৎ নাই, আর অনেক সমস্যা বা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমি ক্লাসটা নিচ্ছি। যারা উপস্থিত আছো সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং কালকে অ্যাসাইনমেন্ট গ্রহণ করার জন্য তাদেরকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। তারা যথাসময়ে এসে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে এবং সুন্দর করে লিখবে, যেন কোনো অ্যাসাইনমেন্টে ওভার রাইটিং না, কভার পেজে ওভার রাইটিং না হয়, কভার পেজে ওভার রাইটিং না হয়। কভার পেজে আমি গত খাতার মধ্যে দেখেছি বাংলাতে
তারা অ্যাসাইনমেন্ট নং লিখেছে, বাংলাতে তো হবে না, ইংরেজিতে হবে 01। এত ব্যস্ত হলে তো হবে না, আস্তে আস্তে দেখে শুনে কভার পেজ পূরণ করতে হবে। এগুলা তোমাদের দায়িত্ব। তোমরা অনেকে ওভার রাইডিং করেছো, ওভার রাইডিং কভার পেজ হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা আগামীতে ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রেখে আমি আজকে তোমাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। স্যার আপনিও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার সবাই স্যার। ভালো থেকো।